সব বেশিরভাগ পত্রিকারই একই ধরনের শিরোনাম। আমরা যেটা নিয়ে এর মধ্যে আলোচনা করে ফেলেছি জহির ভাই, এই পর্যায়ে একটু কথা বলতে চাই পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন, এই খবরটা নিয়ে অতিথি যুক্ত করে নেব। খান সাইদ হাসান পিপিএম, সাবেক ডিআইজি বাংলাদেশ পুলিশ। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আজকে যে অধ্যাদেশটি হলো 5 সদস্য বিশিষ্ট একটি পুলিশ কমিশন গঠন করার অধ্যাদেশটা পাশ হয়েছে এবং কি কি ক্রাইটেরিয়ায় 5 সদস্যকে মানে এরা অন্তর্ভুক্ত হবেন এবং তাদের কাজ কি হবে সেটা মোটামুটি কিছুটা সামান্য ধারণা পাওয়া গেছে। শুরুতে আপনার একটু মন্তব্য জেনে নিই। হ্যাঁ, এটা ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে 71 টিভির দর্শক শ্রোতাদেরকে। এটা নিয়ে আসলে আমাদের অনেক জল্পনা কল্পনা ছিল, বিশেষ করে সাম্প্রতিককালে আমাদের পুলিশ প্রধান আইজিপি কিছু এই বিষয়ে কিছু মন্তব্য আমাদেরকে একটু হতাশ করেছিল যে তাহলে আসলে কি হচ্ছে। এবং অবশেষে আজকে মানে গতকালকে ডেটে আমাদের পরিবেশ বিষয়ক উপদেষ্টা উনি এই বিষয়টা ক্লিয়ার করেছেন যে 5 সদস্য বিশিষ্ট একটা কমিশন হবে। একজন চিফ সুপ্রিম কোর্টের জাস্টিস মেম্বার চেয়ারম্যান হবেন, একজন সিভিল ব্যুরোক্র্যাট মেম্বার হবেন, পুলিশের রিটায়ার্ড উনি একজন মেম্বার হবেন, আরো দুজন যাকে বলেছে আমাদের একজন অধ্যাপক, একজন মানবাধিকার কর্মী, মোট 5 জন। মানে বলা হচ্ছে যে এনারা সরকারকে মানে সুপারিশ প্রদান করবেন যে কিভাবে পুলিশকে জনবান্ধব করা যায় বা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা যায় ইত্যাদি বিষয়ে। এরকম কাজ তো পুলিশে আগেও হয়েছিল, যতদূর মনে পড়ে 111 সরকারের সময়ও এরকম একটা কমিশন হয়েছিল। তারা বোধহয় না, 111 সময় কমিশন হয়নি। 111 সময় কমিশন গঠনের জন্য একটা প্রস্তাবনা ছিল, কিন্তু সেটা বাস্তবায়ন হয়েছিল না। পুলিশের এরকম অনেক কমিশন হয়ে মানে আমি তো 1988 থেকে চাকরিতে আমি থাকা অবস্থায় দেখছি 2-3 বার এরকম ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, কিন্তু ওটা প্রস্তাবনা থাকে কিন্তু এটার বাস্তবায়ন হয় না। এই প্রথম বোধহয় আমাদের এটা বাস্তবায়ন হতে যাচ্ছে। তো তারপরে ওইটার বুঝলে মানে আপনার টার্মস অফ রেফারেন্স যেগুলো আছে সেগুলো দেখলে তখন বোঝা যাবে যে আসলে এটা কি আমাদের অন্যান্য কমিশনের মতো এটা ছোট জগন্নাথ হয়ে থাকবে নাকি এটা ইফেক্টিভ হয়। বিকজ ওই যে এটা শুধু পুলিশের বিরুদ্ধে, এটা শুধু পুলিশের সুপারিশই করবে না, পুলিশের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন আসে সেই কমপ্লেন গুলো তার অনুসন্ধানের ব্যবস্থা করবে। এটা একটা ভালো দিক, নিরপেক্ষভাবে করতে পারে। কারণ আদারওয়াইজ কমিশন তো বলে না যে গত সরকারের সময় কি কমিশন ছিল না, তথ্য অধিকার কমিশন, ভোক্তা অধিকার কমিশন, হোয়াট নট, কিন্তু কোনো কমিশনই কি আমাদের সেভাবে আমাদেরকে রিমিডি দিতে পেরেছে? পারেনি। কাজে এটা আলটিমেটলি ডিপেন্ড করবে যারা সরকার পরিচালনা করবেন তাদের সদিচ্ছার উপরে। বাট তারপরে এটা গুড ইনিশিয়েটিভ, অন্তত শুরু তো হলো। এটা আমি মনে করি যেটা একটা ভালো উদ্যোগ। এটা এখন তারপরে এদের কর্ম পদ্ধতি এবং কর্মপন্থা মানে কর্ম দেখে বোঝা যাবে যে আসলে কতটুকু অন্য আরো 10টা গতানুগতিক কমিশনের মতো হলো নাকি এটা দিয়ে আমাদের স্টেক হোল্ডার যারা তাদের আমাদের কোনো কাজে আসবে। জি, জহিরুল আলম কোনো প্রশ্ন বা মন্তব্য? যদি না, উনি তো একটা যথার্থভাবে বলেছেন যে আসলে এই ধরনের কমিশনের তো বাংলাদেশে অভাব নেই। সুতরাং পূর্ববর্তী যে স্বৈরাচারী সরকার, পতিত সরকার কিংবা তারও আগে থেকেই এগুলো কোনো নতুন কোনো ক্রাইসিস না, নতুন কোনো ইস্যু না বাংলাদেশে। তো সদিচ্ছা যদি থাকে তাহলে কমিশনের এবং সুপারিশের কোনো অভাব নেই। এবং এই সংক্রান্ত যে আপনার যে সংস্কার প্রস্তাবনাগুলো করা হয়েছিল সেগুলো সবই খুবই মানে ভালো। এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটাকে সাধুবাদ দিতে হবে, কিন্তু এটা সামনের দিনগুলোতে এটাকে কতটা কার্যকর করা হবে সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু আপনার কাছে আমার মানে জিজ্ঞাসা সেটা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার যতটুকু করে গেছেন, মানে কোনো আগামী দিনে নির্বাচিত সরকারের সময় এগুলো কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যেগুলো আমরা ইতিমধ্যেই এক্সপিরিয়েন্স করেছি। জনবান্ধব করার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব একটা বড় ব্যাপার, দুর্নীতি একটা বড় ব্যাপার, ক্যাপাসিটি একটা বড় ব্যাপার, এবং মানে চিরায়ত মনোভাব একটা বড় ব্যাপার। যে মানুষের প্রতি পুলিশ বাহিনী যে সেবার যে মনোভাব সেটাই তো মানে অন্তর্গতভাবে তৈরি করতে হবে, এবং সেটা বাংলাদেশে আমরা এখন পর্যন্ত অনুপস্থিত দেখি বাই অ্যান্ড লার্জ। তা আপনার কাছে কি মনে হয় যে সামনে যদি যে সরকার আসবে সেখানে একটা গুণগত পরিবর্তন কি আশা করা যায় কিনা, মানে সেই ব্যাপারে আপনি কতটা আশাবাদী? অবশ্যই আশা নিয়েই তো আমরা বেঁচে আছি। আমরা তো 71-এর পরের থেকে আশা নিয়েই চলছি। তো অবশ্যই আশাবাদী হতে হবে। আশাহত হলে তো আমরা সবাই আর কিছু অবশিষ্ট থাকবে না। তবে আমরা আশা করি যে এবারের বিএনপি গভর্নমেন্ট যদি তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে এদের স্ট্রাগল, এদের এক্সপেরিয়েন্স, এদের সমস্ত কিছু এদেরকে পরিপক্কতা এবং কি করলে এই মানে এর পুনরাবৃত্তি আর ঘটবে না সেই লক্ষ্যে ওনারা কাজ করবেন। সেজন্য আমরা মনে করি বিশেষ করে আমাদের এখন যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ার আছেন
ওনার সাথে আমারও এই বিষয়ে বেশ একাধিকবার কথা হয়েছে, বিকজ আপনি তো জানেন যে আমাদের বিএনপির পুলিশ সংস্কার কমিটি যেটা করা হয়েছিল দলীয়ভাবে, সেটার আমি মেম্বার সেক্রেটারি দায়িত্ব পালন করেছি, তো করে একটা আমরা সুপারিশও দিয়েছি এবং এখনো আমাদের কমিটিটা আছে। তো সেই হিসেবে এই বিষয় নিয়ে ওনার সাথে আমাদের কমিটির একাধিকবার কথা হয়েছে, তাতে করে ওনার কাছে আমার মনে হয়েছে যে উনি আসলে অন্তত এই যে 17 বছরের যে যে মানে আপনার ভিক্টিমাইজেশন, মানে শুধু দলীয় ভাবে না, অনেক নিরীহ নিরপরাধ এবং সাধারণ নিরপেক্ষ মানুষও এরকম হয়েছে, কাজে এটার বিয়ের জন্য ওনারা কাজ করবেন। তবে ওনারা না কাজ করলে, আমি বলতে চাচ্ছি যে সরকার যারা গঠন করবেন তারা যদি কাজ না করেন, তাদের যদি সদিচ্ছা না থাকে, আপনি যতই কমিশন করেন হবে না। কেন? আপনি যে 5 জন সদস্যের কথা বলেছেন প্রত্যেকেই রিটায়ার্ড, সুপ্রিম কোর্টের যিনি জাস্টিস উনি রিটায়ার্ড, সিভিল সার্ভেন্ট যিনি আসবেন রিটায়ার্ড, পুলিশ অফিসার যিনি আসবেন রিটায়ার্ড, সরকারি অধ্যাপক যিনি আসবেন, মানবাধিকার কর্মী, এদের তো সিলেক্ট করবে তো সরকারি সিলেক্ট করবে। তাই তারা যদি তাদের মতো করে কিছু আবার আপনার ওই রকম যেটা ওই গত সরকারের সময় হয়েছে, ছোট জগন্নাথ বা তাদের আদেশ মানে 8 লোককে যদি করে, তাহলে যে লাউ সেই কদুই হয়ে থাকবে। এই জন্য আমি বলছিলাম না, যেটার এক্সিকিউশন পর্যন্ত, এনফোর্সমেন্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তার আগে আবার দেখতে হবে যে টার্মস অফ রেফারেন্স গুলো কি কি আছে, তারপর আমরা মন্তব্য করতে পারবো। বাট অবশ্যই আমরা আশাবাদী, আশা অন্তত বিএনপির কাছে আমরা এভাবে বেশি করি, বিকজ এই স্বাধীনতা পরবর্তীকালে তো এইবার যে স্ট্রাগল বিএনপি করলো, এরকম তো স্ট্রাগল আর কেউ করেনি অন্য কোনো দল। তো সেই জন্য স্ট্রাগল থেকে হয়তো তারা শিক্ষা নিয়ে যাতে করে তাদের পরবর্তী প্রজন্ম যাতে এই সাফারিংস এ না আসে। এখন পুলিশ যদি প্রপারলি কাজ করে, অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন আছে তার 80% অটোমেটিক ভালো হয়ে যাবে মানুষ। এখন মানুষ বেশিরভাগকে প্রত্যেকেরই আমাদের এই পুলিশের কাছে যেতে হয়, এবং পুলিশ যদি প্রপারলি কাজ করে 80% সোশ্যাল প্রবলেম গুলো শেষ হয়ে যাবে। আমি আমার অন্তত অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি। জি, আর একটা অভিযোগ ছিল যে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো তদন্ত আসলে পুলিশকেই করতে হয়। পুলিশ বা পুলিশের অন্যান্য যে উইংগুলি আছে সেগুলো মানে এখন এই বলা হচ্ছে যে নাগরিকের অভিযোগের অনুসন্ধান এবং নিষ্পত্তি এটা এই কমিশন করবে। সেখানে লোকবল বা এই 5 জন কি আসলে এত ইয়ে করতে পারবেন? এবং সেখানে তো আরেকটি বিষয় যে মানে আদালতে যে বিচারিক সেই জায়গায় কোনো ধরনের সংঘাত আছে কি? হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমরা সেটা আমার এই কথাটা অনেকে হয়তো পছন্দ করবেন না, সেটা হলো যে আমরা ব্রিটিশ আইনের, আমাদের দেশে যে বলবৎ আইন আছে, ব্রিটিশ আইনের আমরা যতই ক্রিটিসাইজ করি না কেন, ব্রিটিশ আইনটাও যদি আপনি প্রপারলি এখন প্রয়োগ করতে পারেন, তাহলে আমাদের সমস্যার 90% সমস্যার সমাধান হয়ে যায়। এত কমিশন কিচ্ছু লাগে না, কারণ সমস্ত কিছু বলা আছে। যেটা বলছেন পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে শুধু পুলিশ কেন, যে কোনো ব্যক্তি যে আদালতে আবেদন করতে পারেন, আদালতও তদন্ত করতে পারে, এবং আমাদের এখন একটা ইনকোয়ারি কমিশনও বোধহয় আছে, সোফার আইনও ওনাদের কাছে করতে পারে। এখনো কিন্তু স্কোপ আছে। আপনি পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ হলে পুলিশের বাইরে আপনার কোর্টও করতে পারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসিও করতে পারে, আবার অন্য ইয়ে করতে পারে, কিন্তু সেটা তো আমরা করা হয় না। এখন যেনারা করাবেন, বাস্তবতাটা হলো ব্রিটিশ আইন যেটা যারা করেছিল বা ব্রিটিশ শাসকরা তো তাদের পক্ষে আইনগুলো করেছিল। তো আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের শাসক শ্রেণী পরিবর্তন হয়েছে, বাট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ওই সময়টুকু যদি আপনি বাদ দেন, তাহলে শাসকের মন মানসিকতার খুব একটা পরিবর্তন হয়েছে বলে আমরা দেখিনি, হয়তো 18 থেকে 20 হয়েছে। তার জন্য এখন যে বর্তমান ব্যবস্থা, তাতে করে যিনি সরকারে থাকবে না কেন তিনি হন বেনিফিশিয়ারি, যার জন্য সরকারে আসার পরে কিন্তু আর তখন আর ওটা চেঞ্জ করার কথা চিন্তা করে না, বিকজ ওরা বেনিফিশিয়ারি তো ওনারাই হন এবং ওরা এনজয় করেন এই ক্ষমতাগুলো। কিন্তু আবার তারাই যখন বিরোধী দল হন, তখন কিন্তু আবার মনে হয় যে হারে ওটা হলেই ভালো ছিল। তো এটা ডিউরেশন যেহেতু সবচেয়ে বেশি এবার বিএনপির 17 বছর, কাজে আমরা মনে করি যে অন্তত আপনি জন্য এই ধরনের ট্র্যাডিশনাল মাইন্ডসেট থেকে বিএনপির উপর এত ভরসা কি করে করছেন? আপনাকে আমি ওই যে বললাম যে আমরা জানি না ভবিষ্যতে কি হবে, বাট অতীত থেকে আমরা ভবিষ্যতের মানে ইয়েটা করতে পারি, অ্যাপ্রিহেনশনটা করতে পারি। ওই যে বললাম না, আপনি দেখেন 71-এর পরের থেকে এই পর্যন্ত অ্যাজ অন টুডে এই বিএনপির এই দলের উপরে যে নিপীড়ন, নির্যাতন এবং তারা যত সাফার করেছে, এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো দল করেনি এখন পর্যন্ত। তো সাফারিংস থেকে হয়তো শিক্ষা হবে। আর আমি তো বললাম যে আমি ব্যক্তিগতভাবে আমি এইটুকু আমি আশ্বস্ত এবং আশাবাদী। বিএনপি একটা হোমওয়ার্ক করে রেখেছে, জি, এবং এটা আমরা যা কিছু করেছি, যা কিছু দিয়েছি উইথ দ্য অ্যাপ্রুভাল অফ আওয়ার অ্যাক্টিং চেয়ারম্যান, এবং ওনার সাথে এভাবে কথা বলে এটা করা হয়েছে, তাতে মনে হয়েছে যে এবার হয়তো উনি হবে। আর এবার যদি না হয়, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, আর কেউ করবে বা করতে পারবে বলে আমার কাছে মনে হয়। জি, আমরা শেষ করব আজকের আলোচনা। খান সাঈদ হাসান, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে 71 জার্নালে। জহিরুল আলম, আপনাকেও ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামীকাল একই সময়ে 71 জার্নাল দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে পাবো আশা করি।